আমরা ক্লাস 11-এর কোষ জীবনের মূল একক এই চ্যাপ্টারটা শুরু করেছি। এই চ্যাপ্টারটাতে আমরা কোষের সংজ্ঞা, কোষ কীরকম দেখতে হয়, কীরকম আকার আয়তন, এগুলো সম্বন্ধে আমরা জেনেছি। একটা সাধারণ ধারণা আমাদের হয়েছে কোষ সম্বন্ধে। এবং আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষের যে প্রকারভেদগুলো হয়, অর্থাৎ প্রোক্যারিওট, মেসোক্যারিওট, ইউক্যারিওট, এইগুলো সম্বন্ধে আমরা পড়েছি। আজকে আমরা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ, অর্থাৎ এই যে কোষগুলো আমরা দেখলাম, এই কোষগুলোর কাজ কীরকম, কী কাজ করছে কোষগুলো, তার ভিত্তিতে যে কোষের প্রকারভেদ, সেই কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ সম্বন্ধে আমরা আজকে পড়ব। তো দেখি, দেখো কি বলা আছে, যে শারীরবৃত্তীয় কাজের তারতম্যের ভিত্তিতে বহুকোষী জীবদের, আমরা এককোষী প্রাণী, বহুকোষী প্রাণী এগুলো সম্বন্ধে পড়েছি। এককোষী মানে একটা কোষ নিয়ে গঠিত, আর বহুকোষী মানে একের বেশি কোষ নিয়ে গঠিত, তাদেরকে বলা হচ্ছে বহুকোষী। তো সেই বহুকোষী জীবদের দু ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে দেহকোষ এবং আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ কাকে বলে? বহুকোষী জীবদেহের, এই যে দেখো অনেকগুলো কোষ নিয়ে গঠিত, তাই বলা হচ্ছে বহুকোষী। তো বহুকোষী জীবদেহের যেসব কোষ কেবলমাত্র দেহ গঠনে অংশ নেয় তাদের বলা হচ্ছে দেহকোষ বা সোম্যাটিক সেল। সোমা কথাটার অর্থ হচ্ছে দেহ, ঠিক আছে? এবং এই দেহকোষটা সবসময় ডিপ্লয়েড বা 2N প্রকৃতির হয়। এই কোষটা দেহ গঠনে অংশ নেয়, এটা আমরা পড়েছি। এবং মাইটোসিস প্রক্রিয়ায় এই দেহকোষটা কি হচ্ছে, পুরনো দেহকোষ থেকে নতুন দেহকোষ সৃষ্টি হচ্ছে। কি প্রক্রিয়া হচ্ছে? মাইটোসিস প্রক্রিয়া। আমরা ক্লাস 10-এ মাইটোসিস, মিওসিস এগুলো পড়েছি, তাও আমি তোমাদের একবার মাইটোসিস কাকে বলে সেটা একবার বলে দিই। মাইটোসিস কাকে বলে না, যে ধারাবাহিক প্রক্রিয়ায় দেহমাতৃকোষটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করছে। এই অপত্য কোষটা কীরকম হয় না, দেহমাতৃকোষের মতোই সম আকৃতি, এর মতোই সম গুণসম্পন্ন, এবং এই দেহমাতৃকোষের যতগুলো ক্রোমোজোম আছে সেই একই সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এই অপত্য কোষগুলো সৃষ্টি হচ্ছে। যে প্রক্রিয়ায় হচ্ছে তাকে বলা হচ্ছে মাইটোসিস। আমরা এটাই পড়ছিলাম, যে দেহকোষ পড়ার সময় পড়ছিলাম যে মাইটোসিস প্রক্রিয়াতেই এই পুরনো দেহকোষ থেকে নতুন দেহকোষ সৃষ্টি হচ্ছে। এরপর আমরা চলে আসি জনন কোষ কাকে বলে। বহুকোষী জীবের যেসব কোষ কেবলমাত্র জনন কার্যে অংশগ্রহণ করে তাদের বলা হচ্ছে জনন কোষ বা জার্ম সেল বা রিপ্রোডাক্টিভ সেল, ঠিক আছে? এই জনন মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় জনন কোষ সৃষ্টি হয়। তাহলে মিওসিস কাকে বলে সেটা আমরা আগে একটুখানি দেখে নিই। তো দেখো, মিওসিসটা কাকে বলছে না, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষ যেটা ডিপ্লয়েড ছিল, ডিপ্লয়েড মানে N হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, তার ডবল জনন মাতৃকোষে হচ্ছে সেই সংখ্যক ক্রোমোজোম থাকে। এই জনন মাতৃকোষটা পরপর দুবার বিভাজিত হয়। এটা ছিল প্রথমে বিভাজিত হয়ে দুটো করলো, এটা আবার বিভাজিত হয়ে দুটো করছে, এরকম দুবার বিভাজিত হয়ে অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে হ্যাপ্লয়েড অপত্য জনন কোষ গঠন করছে। সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে মিওসিস। তাহলে এখানে 2N ছিল, এখানে এর অর্ধেক সংখ্যক অর্থাৎ N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ সৃষ্টি করছে যে প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে মিওসিস। তাহলে আমরা এখানটা দেখে নিই যে এই জনন মাতৃকোষটা মিওসিস প্রক্রিয়াতে জনন কোষ সৃষ্টি হয়। এই জনন কোষটা হ্যাপ্লয়েড প্রকৃতির। আমরা বললাম যে জনন কোষ যেটা উৎপন্ন হলো অপত্য, সেটা হচ্ছে N প্রকৃতির হয়। এবং এই প্রকার জনন কোষ দু প্রকারের হয়। একটা হচ্ছে পুং জনন কোষ, যেটাকে আমরা পুং গ্যামেট বা শুক্রাণু বলতে পারি, এবং আরেকটা হচ্ছে স্ত্রী জনন কোষ বা স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। এরপর আমরা দেহকোষ এবং জনন কোষের মধ্যে পার্থক্যটা পড়ব। তো দেহকোষ, দেখো দেহকোষ হচ্ছে দেহ গঠন করে এবং জনন কোষটা হচ্ছে গ্যামেট গঠন করে। দেহকোষের কোনো প্রকারভেদ নেই। জনন কোষ দু রকমের, একটা হচ্ছে পুংজনন কোষ, একটা স্ত্রী জনন কোষ, আমরা একটু আগেই পড়লাম। দেহকোষটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির অর্থাৎ 2N, এবং জনন কোষটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির অর্থাৎ N। অর্থাৎ দেখো N মানে এখানে যদি আমাদের এই জনন কোষে যদি কোষে এই ক্রোমোজোমের সংখ্যা 2 হয়, তাহলে এর ডবল অর্থাৎ 4 হবে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা। এটাই হচ্ছে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড ব্যাপারটা। এরপর চলে আসি, দেখো দেহকোষ এবং জনন কোষের কোষ বিভাজন কিভাবে হচ্ছে। তো দেহ মাতৃকোষটা
মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দেহকোষ উৎপন্ন করে, এবং জনন কোষ যেটা সেটা মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ উৎপন্ন করে। ঠিক আছে, এবার দেহকোষ যেটা দুটো দেহকোষের মিলন ঘটছে তারপর আরেকটা দেহকোষ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু নয়। একটা দেহকোষ সেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে, দুটো দেহকোষ উৎপন্ন হচ্ছে। জনন কোষ থেকে আরেকটা জনন কোষ উৎপন্ন হওয়ার সময় কিন্তু পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষের মিলন ঘটছে, দিয়ে কি হচ্ছে না দুটো জনন কোষ মিলিত হয়ে জাইগোট বা ভ্রূণাণু গঠন করছে এইভাবে। তাহলে দেহকোষ আর মাতৃকোষ, দেহকোষ আর জনন কোষের পার্থক্যটা হচ্ছে এরকম। আর একটা কথা, যে কোনো পার্থক্য লেখার সময় এরকম 3টে ভাগে তোমরা ভাগ করবে, একটা জায়গায় লিখবে বিষয় আর যে দুটোর মধ্যে পার্থক্য লিখে দিয়েছে সেই দুটো। তাহলে কি হবে, একটা এরকম পয়েন্ট করা থাকলে এই পয়েন্টগুলো মনে রেখে তোমাদের এই পার্থক্যটা লিখতে সুবিধা হবে। তাহলে এই গেল দেহকোষ এবং জনন কোষের মধ্যে পার্থক্য।